আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ টয়োটা স্টারলাইট ইউজার। মূলত আজকে কথা বলতে আসছি টয়োটা স্টারলাইটের সিএনজি থেকে এলপিজি করার পরে কি কি সুবিধা অসুবিধা হতে পারে, বা কাদের সিএনজি থেকে এলপিজিতে কনভার্ট করা উচিত। মূলত আমি সিএনজি নেওয়ার জন্য সবসময় সিএনজি লাইনে গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হতো। তারপরে রিসেন্টলি কিছু ব্যাপার আছে যে সিএনজি নিতে গিয়ে আমি এমনও দিন হয়েছে যে 1.5 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে ফিরে চলে আসছি। আমি এর সিএনজি নিতে পারিনি, এত বড় লাইন। আমি থাকি হচ্ছে সাভার হেমায়তপুর এরিয়ায়, এবং আমি নর্মালি সিএনজি নেওয়ার জন্য গাবতলী এরিয়াতে যে সিএনজি পাম্পগুলো আছে এগুলোতে যাই। গাবতলী এরিয়াতে ভালো ভালো কিছু সিএনজি পাম্প আছে, যেমন ড্যান্সো, শাহনেওয়াজ, সোহাগ। তো এদের সিএনজির কোয়ালিটি বা আদার্স সব কিছু ভালো, প্রেশারও সবসময় ভালো থাকে। কিন্তু এদের এত দীর্ঘ লাইন যে এই লাইন শেষ করে সিএনজি নিতে গেলে নর্মাল স্বাভাবিক প্রেশার থাকলেও সেক্ষেত্রেও আধা ঘন্টা সময় লাগে। তো আমার পক্ষে আসলে প্রতিবার সিএনজি রিফিল করা এবং আধা ঘন্টা সময় দিয়ে সিএনজি নেওয়াটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। আর আমি সাধারণত দেখা গেছে আগে বাইক রাইড করতাম, তো বাইক থেকে এখন কারে শিফট হয়েছি। বাইকের ব্যাপারটা ছিল যে যখনই আমি সিএনজি পাম্পে গেছি, অকটেন নিছি, চালাইছি, শেষ। কোনো সিরিয়ালে পড়তে হয়নি, সিরিয়ালও লাগেনি। আর এখন সিএনজিতে যখনই যাচ্ছি আমি, প্রথমে তো আমার খুবই প্যারা খেতে হইতো, প্যারা লাগতো। মনে হতো যে কি একটা ব্যাপার স্যাপার, লাইনে দাঁড়াইতে হবে, সিএনজি নিতে হবে, তারপরে চালাইতে হবে। আবার দেখা গেছে প্রেশার যদি কখনো কম থাকে, যেমন আমার এরিয়াতে কাছাকাছি কিছু সিএনজি পাম্প আছে, তাদের প্রেশার 140-এর উপরে কখনোই থাকে না, ফুল প্রেশারে 140। তো এমন প্রেশারে যদি আমি সিএনজি নিতে যাই, তখন দেখা গেছে যে ফুল প্রেশারে তো থাকে না, সিএনজিও নিতে পারি না। আবার অল্প কিলোমিটার চলে, দেখা গেছে 5 দাগ কখনই ফিল হয় না এই সমস্ত জায়গায় ঢুকলে। 3 দাগ, সর্বোচ্চ 4 দাগ। 4 দাগ তো আবার 10 কিলো চালাইতে চালাইতে 4 দাগ থেকে 3 দাগে চলে আসে, এমন একটা অবস্থা। তো এই কারণে আমি সবসময় গাবতলী এরিয়াগুলোতেই সিএনজি নেওয়ার জন্য যেতাম। কিন্তু রিসেন্টলি প্রেশারের স্বল্পতা এবং গাড়ির গাড়ির দীর্ঘ লাইনের কারণে আমি ফাইনালি ডিসাইড করলাম যে আমি সিএনজি থেকে এবার এলপিজিতে কনভার্ট করব। তো এই প্ল্যানিংটা আমার আগে থেকেই ছিল, বাট এইবার আর না পেরে অবশ্য সিএনজি থেকে এলপিজিতে কনভার্ট করলাম। তো আমি জাস্ট আজকে এখানে বলতে চাচ্ছি যে সিএনজি থেকে এলপিজি কনভার্ট করে কী সুবিধা এবং কী অসুবিধা। প্রথম সুবিধা হচ্ছে আপনাকে আর দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। আপনি যখন যেখানে মন চায় এলপিজি নেবেন, গাড়ি চালাবেন, অ্যাজ লাইক অকটেনের মতো। আর হ্যাঁ, আমি কিছু জায়গায় আমি এখনও এলপিজিতে বেশি কিলোমিটার চালাই নাই, হয়তো আরও কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমি আরও ভালো বলতে পারতাম। তবে অল্প এক্সপিরিয়েন্সে যেটা আমি গ্যাদার করেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এলপিজির ক্ষেত্রে কিছু কিছু পাম্পে এমন হতে পারে যে পাম্পগুলোতে অনেকগুলো গাড়ি একসাথে এলপিজি দেওয়ার কারণে কখনো হয়তো ভালভের একটা প্রেশার দরকার হয়, এলপিজির ভালভের একটা প্রেশার দরকার হয়, ওই প্রেশারটা হয়তো দিতে পারে না। এই কারণে কিছু জায়গায় এই প্রবলেমটা হতে পারে। এইটা আমি গতকালকে রিয়েলাইজ করলাম যে আমি গাবতলী একটা পাম্পে গিয়েছি, ওইখানে ওখানে 4-5টা গাড়ি অনবরত দিচ্ছে, মানে খুব প্রেশার, গাড়ির প্রেশার। ওইখানে আমাকে এলপিজি দেওয়ার সময় ওরা এলপিজি ঢোকাইতে পারতেছে না আমার সিলিন্ডারের ভিতরে। আমি অবশ্য ট্যাঙ্ক একবারে এমটি করে ফেলেছিলাম। দেন আমি ওইখান থেকে চলে আসছি বলিয়াপুর, এসে এখান থেকে মানে হেমায়তপুরের আগে এখান থেকে আমি যখন চেষ্টা করলাম, তখন আমার ফুল সিলিন্ডার গ্যাস ঢুকে গেল। তা থেকে আমি যেটা রিয়েলাইজ করলাম, হয়তো এটা এমন ফ্যাক্টর হতে পারে যে তাদের ওইখানে অনেকগুলো গাড়ি একসাথে দেওয়ার কারণে তাদের যে প্রেশার ক্যাপাবিলিটি এটা কম ছিল, বা তাদের মেশিনগুলোতে ওইভাবে প্রেশার দিয়ে ভালভের ভিতরে একটা বলের মতো থাকে, এই বলটাকে প্রেশার দিয়ে নামায় তারপর গ্যাসটাকে রিফিল করে এলপিজি ভালভে রিফিল সিস্টেম। এইটা হয়তো প্রবলেম থাকতে পারে কোথাও কোথাও। তো আশা করি এটা প্রবলেম না, কারণ এলপিজির যথেষ্ট রিফিল স্টেশন আছে, এক জায়গায় না হলে আরেক জায়গায় গেলে হয়ে যাবে। সিএনজির মতো না যে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সিএনজি লাইনে দাঁড়াইতে হবে, তারপরে সেই লাইন পার করতে হবে, তারপর আপনাকে সিএনজি নিতে হবে। তাও আবার প্রেশার যদি কম থাকে, আপনার সিএনজি গ্যাস কম ঢুকবে, আর ব্লাস্টের ভয় তো আছেই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার সিএনজি যেটা ছিল এটা ডেট এক্সপায়ার হয়ে গিয়েছিল সিলিন্ডারের। তো সিলিন্ডারের ডেট এক্সপায়ার হয়ে গেলে সেই ধরনের সিলিন্ডার নিয়ে আসলে চালানো, বোমা নিয়ে চালানোর মতো একটা অবস্থা। তো এই কারণেও চিন্তা করলাম যে না, সিএনজি থেকে এলপিজিতে কনভার্ট করে ফেলি, যেহেতু আমি নিজেই পার্সোনালি চালাই।
এবং পাশাপাশি দেখা গেছে যে ফ্যামিলি নিয়েও চলি, আর সিরিয়াল ভালো লাগে না, সিরিয়ালে একবারই দাঁড়াইতে মন চায় না। তো এই সমস্ত কারণে ভাবলাম যে না, 2 টাকা বেশি খরচ হলে আমি এলপিজিতে চলে আসি। এখন এলপিজির এবং সিএনজির ব্যাপারগুলো ডিসকাস করলাম, কী কী সুবিধা কী কী অসুবিধা এটাও ডিসকাস করলাম। তো মোটামুটি নর্মালি যেটা হতো, আমি যখন সিএনজিতে চালাইছি তখন আমার দেখা গেছে একটা গ্যাস তো রাখতে হতো, কারণ আমার আবার ফুয়েল সিস্টেমে হয়তো কোনো ইস্যু আছে, লো আরপিএমে আমার গাড়িটা দেখা গেছে অকটেনে একটু প্রবলেম করতো লো আরপিএমে। এই প্রবলেমটা এখনও আছে, আমি এটা বদল করতেছি না, কারণ এখন আমি এলপিজিতে কনভার্ট করছি। এখন আমি তেলে জাস্ট খালি গাড়ি স্টার্ট করি, সো তেলে খুব কম চালানো হয়, দেখা গেছে 10 কিলো 20 কিলো, এর বেশি তেলে চালানো হয় না। সো তেল নিয়ে আমি এত বদল করতেছি না। আর তেলের ফাংশনিং সিস্টেমটা এরকম যে তেলে গাড়িতে যতগুলো সেন্সর আছে, অক্সিজেন সেন্সর, তারপর আদার্স বিভিন্ন ধরনের সেন্সর আছে, এই সেন্সরগুলো সবগুলোকে প্রপারলি কাজ করতে হবে, তবেই গিয়ে আপনার তেলে গাড়িটা ভালোভাবে চলবে। কোনো একটা সেন্সর যদি মিসিং থাকে, কোনো একটা সেন্সর যদি কাজ না করে বা কম কাজ করে, সেক্ষেত্রে তেলে আপনার ফাংশনিং প্রপারলি হবে না। সেম অ্যাজ আপনি যদি সিকোয়েন্সিয়াল সিএনজি অথবা সিকোয়েন্সিয়াল এলপিজি করেন, সেক্ষেত্রেও কিছু কিছু সেন্সর একসাথে কাজ করে। ওই সেন্সরগুলো যদি প্রপারলি কাজ না করে, সেক্ষেত্রে আপনাকে অনেকটা দুর্ভোগ পোহাতে হতে পারে। বাট কনভেনশনালের ক্ষেত্রে যেটা হয়, কনভেনশনালে গাড়ির ওয়ারিংয়ের সাথে নর্মালি যে সমস্ত সেন্সর, এগুলোর সাথে ওয়ারিংয়ের সাথে কোনো কানেকশন নেই। আপনার স্পার্ক প্লাগে যদি কারেন্ট আসে, আর স্পার্ক প্লাগে কারেন্ট আসলে সাধারণত গাড়ির সব কিছুই ঠিক আছে, ফিউজ টিউজ এভরিথিং সব ঠিক আছে। তো স্পার্ক প্লাগে যদি ঠিকমতো কারেন্ট আসে, 4টা স্পার্ক প্লাগে, আর আপনার যদি সিএনজি বা এলপিজি সাপ্লাইটা যদি থাকে, কনভেনশনালের কথা বলছি, সাপ্লাই যদি থাকে, আপনার গাড়ি চলবে, যে কোনো সিচুয়েশনে আপনার গাড়ি চলবে। তো এটা হচ্ছে কনভেনশনালের সুবিধা। আমার কাছে কনভেনশনালটাই ভালো মনে হয়েছে, যদিও আসলে এটা অনেকে পছন্দ, যে কেউ সিকোয়েন্সিয়াল পছন্দ করে। মার্কেটে একটা সিকোয়েন্সিয়াল হাইপ আছে, তো আমি আসলে প্র্যাকটিক্যাল বাদী, সো হাইপে বিশ্বাসী না। এই কারণে হচ্ছে আমি এলপিজি এলপিজিরটাও কনভেনশনালি লাগাইছি। আর আমার যেহেতু ওল্ড মডেলের গাড়ি, সো কনভেনশনাল লাগাইতে হবে, এটা সিকোয়েন্সিয়াল হবে না, আর হলেও দেখা গেছে অনেক প্রবলেম করে লাগাইতে হবে। তো এই কারণে আমি আর প্যারা নিই। এলপিজিটা আমি কনভেনশনাল লাগাইছি, আমার সিএনজিটাও কনভেনশনালি লাগানো ছিল। হয়তো বা সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে কিছুটা মাইলেজ বেশি আসতে পারে, বা আমার এক্সপিরিয়েন্স না, আমি এটা বলবো না, কমেন্ট করবো না। কিন্তু সিএনজি যখন আমি চালাইতাম, তখন দেখা গেছে আমি 400 টাকা থেকে 450 টাকা, কখনো 300 টাকা, মানে এটা তো আসলে আনসার্টেন। সিএনজির ওটা তো মাপ ওইভাবে দেখা যায় না, কাটা দেখে বুঝতে হয়, মানে দাগ দেখে বুঝতে হয়। 5 দাগ পর্যন্ত থাকে, আর মিটার থাকে, মিটারে আসলে ওইভাবে দেখা হতো না, কারণ মিটারটা থাকে ইঞ্জিনের মধ্যে, ময়লা সয়লা থাকে, ওই সমস্ত দেখার মতো সুযোগ নেই। তো যেটা হয়েছে যে আমি সিএনজি যখন ভরতাম, 1 দাগ থাকতেই তো আবার সিএনজি স্টেশনে যাওয়ার প্রয়োজন হতো, আবার ওইখানে গিয়ে দীর্ঘ লাইন, ওই লাইনে তো গরমের মধ্যে এসি চালায় থাকতে হবে, এসি ছাড়া তো আর জানলা খুলে ফ্যান চালায় রাখার মতো সিস্টেম নাই। তো যেটা হইতো যে সিএনজি অ্যাভারেজ আমি বলতে পারি 400 টাকার সিএনজি ঢুকতো। এই 400 টাকার সিএনজি দিয়ে আমি ঢাকা সিটির ভিতরে দেখা গেছে আমি নর্মালি মুভ করতাম মিরপুরে, গুলশান, বনানী, উত্তরা, এই এরিয়াগুলোতে। তো সিটির জ্যাম ট্যাম ঠেলে যাইতে হয়, এগুলোর ক্ষেত্রে আমি 80 থেকে 90 কিলোমিটার মাইলেজ পাইতাম। এর বেশি কখনো পাইনি, হয়তো কমও পাইছি, এর বেশি পাইনি। তো এই মাইলেজ হিসাবে যদি আমি টাকায় কনভার্ট করি, দেখা গেছে আমার মাইলেজ পার কিলোমিটার 4 টাকা 70 পয়সার মতো পড়ছে। রাউন্ড ফিগারই বলি 5 টাকা, 5 টাকার মতো আমার হচ্ছে সিএনজিতে পার কিলোমিটারের কস্টিং ছিল। তো এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, হ্যাঁ। আর আমার গাড়ি হচ্ছে টয়োটা স্টারলেট EP82, ইঞ্জিন 1331 সিসি, 4 সিলিন্ডার, 1.3 লিটার ইঞ্জিন। তো আমার ইঞ্জিনে কিন্তু পাওয়ার যথেষ্ট প্রডিউস করে। আমি ছোট গাড়ি নিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, খুলনা, বরিশাল, ফরিদপুর সব জায়গায় ট্রাভেল করেছি, এবং আমাকে এই গাড়ি কোথাও আশাহত করেনি। তো যাই হোক, টোটাল কস্টিং হচ্ছে 5 টাকার মতো সিএনজিতে পার কিলোমিটারে। সেইখানে যখন আমি এলপিজিতে কনভার্ট করলাম, ফার্স্ট টাইম আমি যখন এলপিজি এমটি সিলিন্ডারের ভিতরে যখন আমি এলপিজি ঢুকাইছি, আমার হচ্ছে 31.49 লিটার এলপিজি ঢুকছে,
যেটা বলা যায় যে 31.5 লিটার। তো 31.5 লিটার সিএনজির আমার তখন সিএনজির রেট ছিল হচ্ছে 66 টাকা 41 পয়সা। তো 66 টাকা 41 পয়সা অনুযায়ী আমার হচ্ছে দাম আসে 2092 টাকা। তো 2092 টাকাতে আমি চালাইছি 210 কিলো ঢাকা সিটির জ্যামের ভিতরে, এবং আমি দেখা গেছে গাড়ি স্টার্ট করে কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, কখনো এসি চালাই দিয়ে 10 মিনিট, এইভাবে করে রেখে দিয়েছি। তো এইভাবে রাখার কারণে যেটা হয়েছে যে আমি সর্বোচ্চ মানে সর্বনিম্ন মাইলেজটা যেটা পাইছি এটা হচ্ছে আমার একটা আইডিয়া থাকবে। তো এখানে আমি দেখা গেছে 210 কিলোর মতো চালাইতে পারছি। তো 210 কিলো যদি আমি ধরি, দেখা গেছে 31.5 লিটারে 210 কিলোতে আমার 9 টাকা 96 পয়সার মতো আসছে পার কিলোমিটার মাইলেজ, 10 টাকাই ধরি। তো সিএনজিতে যদি 5 টাকা হয়, এখানে 10 টাকা, অলমোস্ট ডাবল। তো আপনি যদি এলপিজিতে কনভার্ট করেন, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে কস্টিংটা অবশ্যই ডাবল হবে। বাট আপনি যদি আমার মতো হ্যাসেল ফ্রি থাকতে চান, যে কোনো লাইনে দাঁড়াবেন না, এলপিজি নেবেন, চালাবেন, ঢাকার বাইরে ট্যুর করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, এভরিওয়্যার আপনি এলপিজি পেয়ে যাবেন, কোথাও আপনার প্রবলেম হবে না। আর তেলের উপর ডিপেন্ডেন্ট থাকা লাগবে না এলপিজি করলে। তো সেক্ষেত্রে আপনার পার কিলোমিটার কস্টিং 10 টাকার মতো থাকবে। মানে আমি যেহেতু আমার 1331 সিসি ইঞ্জিনের কথা বলছি, হয়তো দেখা গেছে 1500 সিসি ইঞ্জিনে একটু কম বা একটু বেশি হবে, কিন্তু এর কাছাকাছি থাকবে। আবার হয়তো দেখা গেছে আমার গাড়ি পুরনো, এই কারণে আমি হয়তো মাইলেজ একটু কম পাচ্ছি। কারোর যদি ইঞ্জিন সিস্টেম আরও ভালো হয়, আর নতুন গাড়ি হয়, বা করলা এগুলো হয়, সেক্ষেত্রে সে আর একটু ভালো পেতে পারে মাইলেজ। আবার আমার এগুলো রাইডিং হ্যাবিটের উপরও ডিপেন্ড করে, যে রাইডিং হ্যাবিটটা কেমন, তার উপরে মাইলেজটা ডিপেন্ড করে। সো আমার রাইডিং হ্যাবিট হচ্ছে রাফ অ্যান্ড টাফ, এই কারণে মাইলেজ আমি একটু কম পাবো, এটাই স্বাভাবিক। তো আমি পার কিলোমিটারে এলপিজিতে 10 টাকা করে পাইছি। এখন তেলের ব্যাপারে আসি। আসলে সত্যি কথা বলতে তেলে আমি কখনো এভাবে মেজার করি নাই, কিন্তু আমার একটা জেনারেল আইডিয়া যে আমি তেল ঢাকা থেকে খুলনা যাওয়ার সময়, এখানে ডিস্টেন্স হচ্ছে 220 কিলো, আমি মোটামুটি ট্যাঙ্কি ফুল করে তেল নেই যাওয়ার আগে, ঈদের আগে ট্যাঙ্কি ফুল করে তেল নেই। এক ট্যাঙ্কি ফুল করলে আমার প্রায় 3700 টাকার মতো তেল ঢোকে। তো 3700 টাকার তেল ঢোকানোর পরে আমি সেই গাড়ি নিয়ে খুলনা গেছি। যাওয়ার পরে দেখি যে তেলের কাটা একবারে নিচে দাগে চলে আসে। তেলে যেটা হয় যে গাড়ির টান আদার্স এভরিথিং খুব ভালো থাকে। এলপিজিতেও টান অনেক ভালো, সিএনজিতেও টান অনেক ভালো ছিল। আমার গাড়িটা সিএনজির টুইনিংটা অনেক ভালো করা ছিল, সিএনজিতে আমি খুব ভালো পারফরমেন্স পেতাম। তো যাই হোক, এখন তো এলপিজি কনভার্ট করে ফেলছি। এলপিজিতেও টান অনেক ভালো, তবে এলপিজিতে টানটা হচ্ছে কেমন মনে হয় যেন মাটি কামড়ায় ধরে গাড়িটা চলতেছে। মানে আপনার মানে ফিল হয় যেন টানটা অনেক স্ট্রং, মানে যা কিছুই আসুক সব ভেঙে চিরে চলে যাবে। সিএনজিটা মনে হতো গাড়ি হালকা, মানে হালকার ভিতরে মনে হচ্ছে যেন বাইক চালাচ্ছে, এরকম অ্যাপাচি আরটিআর চালাচ্ছি, এই অ্যাক্সেলারেশন ধরলেই দৌড়, এরকম একটা সিএনজি ব্যাপার। আর এলপিজি হচ্ছে একটু দেখা গেছে ন্যানো সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড এরকম একটু স্লোভাবে উঠতেছে, একটু ওঠার পরে বা 40 কিলো বা দেখা গেছে 30 কিলো 40 কিলো পার করার পর ও যে একটা টান দেয়, মনে হয় যে এই টান থামাইতে গেলে ব্রেকে কাজ করবে না, তখন আস্তে আস্তে চালাইতে হয়। মানে এমন একটা ব্যাপার স্যাপার। মানে এলপিজির টানটা অনেক স্ট্রং। আর হচ্ছে এলপিজিতে আমি যেটা রিয়েলাইজ করছি যে সিএনজিতে যখন আমি গাড়ি চালাইতাম, সিএনজিতে এসি ভালো ঠান্ডা হইতো না। এলপিজি কনভার্ট করার পরে এখন দেখি যে আমি ফুল দিতেই পারি না, আমাকে 2 ঘাটের উপরে, মানে এসির যে নব, ওইটা 2 ঘাটের উপরে আমি দিতে পারি না। 3 ঘাট 4 ঘাট দিলে গাড়ি অনেক ঠান্ডা হয়ে যায়। তো এখন আগে হচ্ছে আমি 5 ঘাট দিয়ে চালাইতাম, 4 ঘাটের নিচে নামতেই পারতাম না যখন সিএনজিতে চালাইতাম। তো আমি এটা রিয়েলাইজ করলাম যে ইঞ্জিনের শক্তি বেশি পায়, এবং শক্তি বেশি পাওয়ার কারণে এইখানে এলপিজিতে এসিও ভালো কাজ করে। সো এটা আমার একটা এক্সপিরিয়েন্স। তো তেলের ব্যাপারে চলে আসি। তেলের ব্যাপারে যেটা বলতেছি, এখানে আমি ধরেন ফর এক্সাম্পল 3500 টাকার তেল নিয়েছি। 3500 টাকার তেলে আমি 220 কিলো চালাইছি। তারপরে হয়তো সামান্য, আচ্ছা 3500 টাকা না, 3000 টাকাই ধরি। 3000 টাকার তেল নিয়ে আমি 220 কিলো চালাইছি। তো 3000 ভাগ 220 অলমোস্ট 13 টাকা 63 পয়সা। আমি জানি এতে বেশি আসছে, এতে কম আসে নাই। তো 14 টাকাই ধরি, তেলে খরচ প্রায় 14 টাকা।
তো এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, যে 14 টাকার নিচে না, তার উপরেই হবে, তাও লং লং ড্রাইভে। আর যদি ঢাকা সিটির ভিতরে চালাই তাহলে তো 15 টাকা গিয়ে ঠেকবে। তো সিএনজিতে তাহলে কত খরচ দাঁড়ালো? সিএনজিতে 5 টাকা, এলপিজিতে 10 টাকা, আর তেলে 15 টাকা। তো এইটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন মোটামুটি আমি একটা সামারি করে বলে দিই যে সিএনজি আর এলপিজির ভিতরে কী কী অ্যাডভান্টেজ, কী কী ডিসঅ্যাডভান্টেজ। সিএনজির অ্যাডভান্টেজ হচ্ছে কস্ট ইফেক্টিভ, 5 টাকায় আপনি পার কিলোমিটার চালাতে পারতেছেন। স্মুথ অ্যাক্সেলারেশন পাবেন, ভালো টুইনিং থাকলে আপনি সিএনজিতে অনেক ভালো স্মুথ অ্যাক্সেলারেশন পাবেন। আর হ্যাসেল ফ্রি ড্রাইভ করতে পারবেন, মানে একবার যদি আপনি সিএনজি সিলিন্ডার ফুল করে নেন, আপনার যদি, যেমন আমার ছিল 60 লিটারের সিলিন্ডার, আমি ফুল করলে 60 লিটারে ম্যাক্সিমাম হয়তো 100 কিলো চালাইতে পারতাম ঢাকা সিটির ট্রাফিকে। আবার তার ভিতর চিন্তা করতে হতো যে একটা গ্যাস রাখা লাগবে, লাইনে গিয়ে দাঁড়াইতে হবে, ওই গ্যাস দিয়ে আবার হচ্ছে গ্যাস রিফিল করতে হবে। তেলের উপরে আমি ডিপেন্ডেন্ট থাকতে পারতাম না, তেলে লো আরপিএমে আমার গাড়িটা পুরো ভাইব্রেট করতো, প্রবলেম হতো। আর তেলে তো খরচ এমনিতেই বেশি, তেলের উপর ডিপেন্ডেন্ট না করাটাই ভালো। তো এই তিনটা সুবিধা মোটামুটি আপনি পেয়ে যাবেন, কস্ট ইফেক্টিভ, স্মুথ অ্যাক্সেলারেশন, হ্যাসেল ফ্রি ড্রাইভ আফটার রিফিলিং, মানে ফুল রিফিল করার পরে। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা, আপনাকে অলওয়েজ হিউজ লাইনের ভিতরে থাকতে হবে, লাইন শেষ করে সিএনজি নিতে হবে। মাঝে মাঝে হয়তো দেখা গেছে যে ওটা ঢুকাই দিয়ে 50 টাকা দিয়ে রিফিল করতে পারবেন, বাট এটা কতবার, এতেও পিছনের লোকজন যারা দাঁড়ায় থাকে তারা গালাগালি করে। সো এটা আমার এথিক্সের সাথে যায় না, অনেকে করে এটা। তো আরেকটা হচ্ছে যে ইঞ্জিনের ডিউরেবিলিটি অনেক কমে আসে, ইঞ্জিন হচ্ছে উইক হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন সিএনজিতে চালাচ্ছেন এটা কমপ্লিটলি ড্রাই, তো ড্রাই থাকলে এখানে ইঞ্জিনের উপরে অনেক হিট জেনারেট হয়, প্রেশার পড়ে, দেন আপনি গাড়িটা চালাচ্ছেন। বাংলাদেশ তো আসলে শীত প্রধান দেশ নেই, এখানে এখন গরম প্রধান দেশই বলা যায়, যে গরমের সময় টেম্পারেচার প্রায় 40-42 কাছাকাছি থাকে, আর নর্মাল সময় টেম্পারেচার দেখা গেছে 30-এর আশেপাশে থাকে। তো এখন একটা গরম প্রধান দেশের ভিতরে আপনি গাড়ি চালাবেন, যে আর সিএনজিতে তো আপনাকে এটা ঠান্ডা না, এটা সম্পূর্ণই গরম একটা ব্যাপার সেটা। তো এই কারণে সিএনজিতে চালাইলে আপনার ইঞ্জিনের ক্ষতি হবে। দেখা গেছে সর্বোচ্চ 2 বছর আপনি ভালোভাবে চালাতে পারবেন, আর একটু বেশিও চালাতে পারেন যদি রাফ না চালান। সেক্ষেত্রে আপনাকে সিএনজিতে 2 বছর পর ইঞ্জিনের কাজ করানোর প্রয়োজন হবে নর্মালি। আর একটা হচ্ছে যে কোনো সময় ব্লাস্ট হতে পারে, এটা কমন একটা ব্যাপার, সিএনজি ব্লাস্ট হয়, এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে যে আপনি সিএনজি নিয়ে ঢাকার বাইরে সব জায়গায় যেতে পারবেন না। যেমন আমি সিএনজি চালায় চট্টগ্রাম গেছি, চট্টগ্রাম পর্যন্ত সিএনজি স্টেশনের অভাব নাই, রাস্তার দুই পাশে কুমিল্লা, ফেনী টেনি সব জায়গায় হিউজ পরিমাণে সিএনজি স্টেশন আছে, গ্যাস নেওয়া যায়। যদিও প্রেশার একটু কম থাকে, গ্যাস নেওয়া যায়, গ্যাস নেওয়া নিয়ে প্রবলেম নেই। বাট প্রবলেমটা কিছুটা ফেস করছি যখন আমি কক্সবাজার গেছি। কক্সবাজার যাওয়ার সময়, তারপরে কক্সবাজারও ফেস করি না, কারণ কক্সবাজারের রামু এরিয়ার আশেপাশে ওইখানে আর নামটা মনে নেই, ওইখানে একটা মানে মিডল পজিশনে মিডল পজিশনে একটা জায়গায়, যেখান থেকে হচ্ছে আমি গ্যাস নিয়েছি। ওইখানে হচ্ছে গ্যাসটা কী করে ওরা চট্টগ্রাম থেকে গাড়িতে করে গ্যাস নিয়ে, ওইখানে একটা পাম্প আছে, ওই পাম্পে ওরা গ্যাসটা আনলোড করে, ওইখান থেকে ওরা গাড়িতে দেয়। ওরা আবার প্রাইসটা বেশি রাখে, নর্মালি গ্যাসের দাম হচ্ছে 43 টাকা, ওরা হচ্ছে এলপিজির যে রেট ওই রেট রাখে। সিএনজি ওরা দেয় বাট এলপিজি রেট রাখে। সেমভাবে আমি কক্সবাজারেও দেখছি, ওইখানে 2-3টা ফুয়েল স্টেশন আছে, ওরা দেয়। বাট প্রবলেম হচ্ছে সকালবেলা পাওয়া যায়, সকালে 9টা-10টা পর্যন্ত আপনি গ্যাস পাবেন, তারপরে প্রেশার 90-তে চলে আসে, তখন আর গ্যাস থাকে না, মানে ওইগুলো কোনো কামে লাগে না। তো মোটামুটি একটু টেকনিক করে নিলে আপনি গ্যাস নিতে পারবেন। কক্সবাজারেও গ্যাস পাওয়া যায়, সিএনজি পাওয়া যায়। আর কক্সবাজারের আগে চট্টগ্রাম আর কক্সবাজারের মিডল পজিশনেও গ্যাস সিএনজি পাওয়া যায়। তো সিএনজি যদি আপনি ভালো করে রিফিল করে নেন চট্টগ্রাম থেকে, আর যদি চালানো শুরু করেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারের ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটার। তো 100 কিলো পরে আপনি মোটামুটি একটা পেয়ে যাবেন, একটা সিএনজি স্টেশন পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি রিফিল করতে পারবেন, আবার ওটা দিয়ে কক্সবাজার যেতে পারবেন, আবার কক্সবাজার গিয়ে আবার আপনি রিফিল করতে পারবেন, সেটা দিয়ে আবার ব্যাক করে আসার সময় আবার মানে এইভাবে করে আপনি পিক আপ করতে পারবেন। আর তেলের ফাংশন তো থাকবে গাড়িতে, তেল দিয়ে আপনি এমার্জেন্সি সাপোর্ট দিতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার বললাম কক্সবাজার চট্টগ্রামের ব্যাপার স্যাপার সিএনজি দিয়ে। কিন্তু আমি খুলনা গেছি, বরিশাল গেছি, ফরিদপুর, আদার্স যে সমস্ত এরিয়াগুলোতে গেছি, সেই সমস্ত এরিয়াগুলোতে সিএনজি নাই। আর সিএনজি তখন আমি হচ্ছে সিলিন্ডার ফুল করে নিয়ে গেছি, ওটা এমার্জেন্সির জন্য,
যে এমার্জেন্সি যদি তেলে কোনো প্রবলেম হয় তখন আমি সিএনজি দিয়ে চালাবো, আর বাকিটা সময় তেলে চালাইতে হচ্ছে। সো তেলে চালালে 14 টাকা 13 টাকা 14 টাকা করে হচ্ছে পার কিলোমিটার আমার কস্টিং যাবে। অলমোস্ট 1 কিলোমিটার রিক্সা গেলে 20 টাকা, আর একটা গাড়ি চালাই যাবেন 13 টাকা 14 টাকা এরকম আর কি। তো যাই হোক, রিক্সা যাওয়ার মতো খরচ অলমোস্ট কাছাকাছি। তো যেটা হয়েছে যে সিএনজি আর এলপিজির ভিতরে আপনার মোটামুটি এই সুবিধা অসুবিধাগুলো আছে যে সিএনজি আপনি সব জায়গায় রিফিল করতে পারবেন না, এলপিজি সব জায়গায় রিফিল করতে পারবেন। তো আমি ডিসঅ্যাডভান্টেজের কথা বলতেছিলাম। তো 4টা ডিসঅ্যাডভান্টেজ আমি আবার রিপিট করি। লাইনে দাঁড়ায় সিএনজি নিতে হবে, দেন আপনার ইঞ্জিন ডিউরেবিলিটি কমে যাবে, ব্লাস্ট হওয়ার পসিবিলিটি আছে, আর বিভিন্ন এরিয়াতে, ঢাকার বাইরে বিভিন্ন এরিয়াতে সিএনজি নাই। ওই সমস্ত এরিয়াতে আপনি যদি ট্রাভেল করেন তখন আপনাকে তেলে চালাতে হবে, কস্টিং বেশি আসবে। আর ওইটার যে কস্টিং আসবে সেই কস্টিংয়ে মোটামুটি আপনি যদি হরহামেশা ঢাকার বাইরে যাওয়া আসা করেন আপনার অনেক কস্টিং যাবে। আচ্ছা, এখন এলপিজির অ্যাডভান্টেজগুলো বলি। এলপিজির অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যেখানে খুশি সেখানে রিফিল করতে পারবেন। একবার রিফিল করলে মিনিমাম 220 কিলো তো চলবে। 40 লিটারের সিলিন্ডার কথা বলতেছি। আর যদি সিলিন্ডার বড় হয়, 60 লিটার হয় বা আরও বড় হয়, যেমন আমার ছোটো গাড়ি, আমি হচ্ছে রাউন্ড সিলিন্ডার 40 লিটার ইনস্টল করছি, ওটা আমার টায়ারের স্পেসের ভিতরে আছে। সো এইটা দিয়ে আমার প্রায় 210 কিলো চলছে। আমি আরও যদি সেভিংস করে চালাইতাম 220 কিলো চলতো। আর এটা হচ্ছে আমার 31.5 লিটার গ্যাস ঢুকছে সেইটা দিয়ে। আর সেকেন্ড টাইম আমি যখন রিফিল করি তখন প্রায় 36.97 লিটার গ্যাস ঢুকছে। আমি দেখে বলি, সেকেন্ড টাইম যখন আমি রিফিল করছি 36.97 লিটার গ্যাস ঢুকছে, ঠিক। তো এই গ্যাস দিয়ে আমি কম্পারেটিভলি আরও বেশি চালাতে পারবো, মিনিমাম 250 কিলো চালাতে পারবো। তো একবার রিফিল করে আমি 250 কিলো যদি চালাতে পারি, নর্মালি ঢাকা সিটিতে স্বাভাবিক মুভমেন্টে একজন মানুষ তার নিজের পার্সোনাল কাজে 50 কিলো হয়তো আপ ডাউন করে, ম্যাক্সিমাম 60 কিলো। তো 60 কিলো হইলেও 250 কিলো হইলে আমার কয়দিন, 250 দ্যাট মিনস আমার 4 দিনের ভিতরে আর গ্যাস নিতে হইতেছে। 4 দিন আমি নর্মালি এলপিজি দিয়ে চলতে পারতেছি। আর দেন আবার 4 দিন পরে নিলাম। লং ড্রাইভে গেলেও যেখানে সেখানে এলপিজি পাওয়া যায়, এলপিজি নিয়ে কোনো ইস্যু নেই। আর এসি খুব ভালো পারফরমেন্স দেয়, আমি অলরেডি বলছি। তো এই দুটো অ্যাডভান্টেজ আছে। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শুধু কস্টিং বেশি, সিএনজির থেকে ডাবল। আর যারা হচ্ছে ঢাকার বাইরে থাকে বা যাদের সিএনজির কোনো সুবিধাই নাই, তাদের জন্য এলপিজি হচ্ছে আদর্শ ব্যবস্থা। তো আমি এখানে যেটা বললাম যে সিএনজি এলপিজির ভিতরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো। আর আমার এখানে যেটা আমি করছি, সিএনজিটা আমি কনভার্ট করছি হচ্ছে, এলপিজিটা কনভার্ট করছি হচ্ছে ঢাকা মোটরস থেকে। ঢাকা মোটরস হচ্ছে মিরপুর 1-এ সনি সিনেমা হলের পাশের গলিতে, মেইন রোডের পাশে ওদের শপ। ওখান থেকে কনভার্ট করছি, বেশি সময় লাগে না, 3-4 ঘন্টা সময় লাগছে। ওরা করে দিয়েছে, ভালোভাবেই করে দিয়েছে। ছেলেপেলে কাজ করে, ছোটো ছোটো ছেলেপেলে, বাট দারুণ কাজ করে। আর হচ্ছে আমার খরচ গেছে হচ্ছে, আমার সিএনজি সেট আপটা আমি ওদেরকে দিয়ে দিয়েছি। আমার সিএনজি সেট আপে আমার সিএনজিতে কোনো ডেট ছিল না, ডেট এক্সপায়ার ছিল। পুরো সেট আপটা ওরা নিয়ে নিছে। অ্যাডভান্সারটা নেয় নাই, অ্যাডভান্সারটা আমার গাড়িতে লাগানো আছে। পুরো সেট আপটা টাইমিং রিলেটেডলি হাবি সবসময় ওরা নিয়ে নিছে। আর হচ্ছে আমাকে এলপিজি ইনস্টল করে দিয়েছে, আমি ওদেরকে 15,000 টাকা দিয়েছি। এটা হচ্ছে ওদের সাথে আমার একটু। তো ওরা যেটা ইনস্টল করে দিয়েছে, টুইনিং সব কিছু করে দিয়ে ওরা একটা 1 বছরের গ্যারান্টি দিয়ে, সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মোটামুটি ইনস্টল করে দিয়েছে। তো আমার এক্সপিরিয়েন্স অল্প সময়ের, বাট আমি হ্যাপি, কারণ আমি পার্সোনালি চালাই। সো পার্সোনালি চালানোর ক্ষেত্রে আমার দরকার হচ্ছে হ্যাসেল ফ্রি ড্রাইভ। তো হ্যাসেল ফ্রি ড্রাইভের জন্য দিস ইজ গুড এনাফ। আর ব্লাস্ট হওয়ার পসিবিলিটি নাই, এটা একটা ভালো দিক যে সিএনজির মতো ব্লাস্ট হওয়ার পসিবিলিটি নাই। আর যেহেতু আমার ডেট এক্সপায়ার ছিল সিলিন্ডারে, সো রিক্স অবশ্যই থাকে। যতই সিলিন্ডার ভালো হোক না কেন, রিক্সও থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসলে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে অনেকের এই ব্যাপারে ডাউট থাকে, জানতে চান। তা আমার এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স বা আইডিয়া হবে। মানে এক্সপিরিয়েন্স তো হবে না, আইডিয়াই হবে। যেহেতু আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এটা আপনার জন্য একটা ডিসিশন মেকিং আইডিয়া হবে। থ্যাংক ইউ সো মাচ।